আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথা। মানব জাতি তথা বিশ্ব শান্তির জন্য একটি ভয়াবহ দুঃসংবাদ। গণহত্যাকারী ইসরায়েল রাষ্ট্রের সেনাবাহিনী এবং আগ্রাসী মার্কিন সেনাবাহিনী এবার আইন করে এক হয়ে যাচ্ছে। আমেরিকার কংগ্রেস নিঃশব্দে এই ভয়াবহ বিল পাশ করতে চলেছে, যে বিলের জোরে ইসরায়েল আমেরিকার সমস্ত সামরিক অস্ত্রশস্ত্রের মালিক হতে যাচ্ছে। ইসরায়েল এমনিতেই বিশ্ব শান্তির জন্য একটি বড়সড় হুমকি। যে ইসরায়েল রাষ্ট্র কেবলমাত্র 2023 সাল থেকে আজ 2026 সাল পর্যন্ত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 4 লক্ষ মানুষকে খুন করেছে, কেবলমাত্র গাজা ভূমিতেই এই 3 বছরে 85,000-এরও অধিক মানুষকে খুন করেছে যে ইসরায়েল রাষ্ট্র, সেই ইসরায়েল রাষ্ট্র এবার সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্রের সকল সৈন্যবাহিনী এবং আমেরিকার যে বিপুল সামরিক অস্ত্র ভান্ডার রয়েছে তার আইনি নিয়ন্ত্রণ পেতে চলেছে আমেরিকার আনা আইনের বলেই। এই ঘটনা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর জন্য যথেষ্ট। আগামী দিনে পৃথিবীতে ধারাবাহিকভাবে শান্তির ব্যাঘাত ঘটতে চলেছে, কারণ এই মুহূর্তে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ক্রুর হাসি হাসছেন, কারণ এতদিনের স্বপ্ন ছিল বেঞ্জামিন নেতানিয়াহুর মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিতে বলিয়ান হয়ে গোটা মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা মহাদেশ এবং এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে দখল করে গ্রেটার ইসরায়েলের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ইসরায়েল বড়সড় স্বপ্ন পূরণ করতে চাইছিল এতদিন ধরে। আর সেই স্বপ্নের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে এই মুহূর্তে গণহত্যাকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েল এমনিতেই এত ক্ষুদ্র একটি রাষ্ট্র, পৃথিবীর মানচিত্রে তাকে লেন্সের সাহায্য ছাড়া খালি চোখে প্রায় দেখা অসম্ভব। সেই ক্ষুদ্রাকৃতির আণুবীক্ষণিক রাষ্ট্রটি গোটা পৃথিবীতে ইতিমধ্যেই অর্থাৎ 1948 সালের জন্মের পর থেকে যে পরিমাণ সন্ত্রাস সৃষ্টি করেছে তা এক কথায় নজিরবিহীন। আপনারা স্ক্রিনে দেখছেন এই লাল রং করা এই অতি ক্ষুদ্র যে বলয়, এটি হলো ইসরায়েল রাষ্ট্র। ভূমধ্য সাগরের তীরবর্তী জর্ডন এবং লেবাননের মাঝখানে প্রায় ত্রিভুজ আকৃতির একটা ক্ষুদ্র ভূখণ্ড। এই ইসরায়েল রাষ্ট্রটি ইতিপূর্বে তার চারিপাশের 15টি রাষ্ট্রকে আক্রমণ করার একটি কুখ্যাত নজির গড়েছে। এই ইসরায়েল রাষ্ট্র তার জন্মের পর থেকে পৃথিবীতে 2,85,000-এরও অধিক বোমা নিক্ষেপ করেছে এবং এই বোমাগুলির ওজন যদি হিসেব করা হয় তার পরিমাণ দাঁড়াবে 2 লক্ষ মেট্রিক টনেরও অধিক। পৃথিবীতে এখনো পর্যন্ত জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলে আমেরিকা যে কুনজির স্থাপন করেছিল, সেই বোমার যা ওজন তার থেকে 14 গুণ অধিক বোমা নিক্ষেপ করেছে এই ক্ষুদ্র ইসরায়েল রাষ্ট্র। এই ইসরায়েল রাষ্ট্র আপনারা ম্যাপের হলুদ রং করা যে বিস্তীর্ণ দেশগুলো রয়েছে, এই প্রত্যেকটি দেশকে আক্রমণ করেছে এই ইসরায়েল রাষ্ট্র কোনো না কোনো সময়। এখন যেটা আসল ভয়, এতদিন ইসরায়েল রাষ্ট্র আমেরিকার কাছ থেকে এই আকারে অর্থাৎ সাহায্য আকারে টাকা পেয়ে আসছিল, যে টাকা দিয়ে অস্ত্র কিনে পৃথিবীতে এতদিন ধরে খুন, রক্তপাত, রাহাজানি এবং অপরের জমি ছিনিয়ে নেওয়ার কাজ করে আসছে ইসরায়েল। এবার আইন করে আমেরিকার কংগ্রেস ইসরায়েলের হাতে আমেরিকার সমস্ত সামরিক অস্ত্র, প্রকৌশল, এআই এবং ইন্টেলিজেন্সকে উপহার দিতে চলেছে ইসরায়েলের হাতে। আশঙ্কার জায়গা এই, এবার থেকে ইসরায়েল গোটা পৃথিবীতে কি ভয়ানক ধ্বংসকাণ্ড শুরু করতে যাচ্ছে সেটা কল্পনা করলেই শিউরে উঠতে হয়। আমরা প্রত্যেকেই জানি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি আদতে নামে, কিন্তু এই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বাদর নাশ করায় যিনি, তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ডোনাল্ড ট্রাম্পের এমন কিছু গোপন ফাইল বন্দী আছে যার সাহায্যে বেঞ্জামিন নেতানিয়াহু অনায়াসে এই কৃতদাসের কান ধরে উঠাতে পারে, এই কৃতদাসের কান ধরে বসাতে পারে। তো বেঞ্জামিন নেতানিয়াহু সেই গোপন শক্তির দ্বারাই গোটা আমেরিকার কংগ্রেসকে হাতে করে ফেলেছে এবং আমেরিকার ক্ষমতাসীন রিপাবলিকান দলকে এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহু ইচ্ছে মতো ব্যবহার করছে। যে স্বপ্ন ইসরায়েল
গত 78 বছর ধরে দেখে আসছিল যে গোটা আমেরিকার সামরিক শক্তিকে ইচ্ছে মতো ব্যবহার করবে, সেই স্বপ্ন এবার বাস্তবায়নের পথে এগোতে চলেছে। আর এটাই বিশ্বের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ। গত পরশুদিন অর্থাৎ 30শে মে আল জাজিরাতে হেডলাইন হয়েছিল, কংগ্রেস অ্যাডভান্সেস ইউএস ইসরায়েল মিলিটারি ইন্টিগ্রেশন প্ল্যান। আমেরিকার কংগ্রেস ইসরায়েল এবং আমেরিকার সামরিক শক্তিকে অন্তর্ভুক্তি করতে চলেছে, অর্থাৎ সমন্বয় করতে চলেছে। ইসরায়েলের সামরিক শক্তি, আমেরিকার সামরিক শক্তি একযোগে আগামী দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আগ্রাসী অভিযান চালাবে। আর সেই অভিযান চালানোর ক্ষেত্রে আমেরিকার কংগ্রেস আইন করে ইসরায়েলের হাতে ক্ষমতা অর্পণ করতে চলেছে। আর এই একই খবর প্রকাশিত হয়েছে তুরস্কের খবরের কাগজ আনাদোলু আজান্সি। তারাও লিখেছে, ইউএস কংগ্রেস কোয়াইটলি মুভিং টু ইন্টিগ্রেট আমেরিকান অ্যান্ড ইসরায়েলি মিলিটারি ফোর্সেস। আমেরিকার কংগ্রেস নীরবে আমেরিকার এবং ইসরায়েলের সামরিক শক্তিকে একত্রিত করতে চলেছে। চলুন এবার বিস্তারিত দেখে নেওয়া যাক আমেরিকার কংগ্রেসে কোন বিল উত্থাপন হতে যাচ্ছে। আমেরিকায় প্রতি বছর নিয়ম করে সামরিক নীতি নির্ধারণ করা হয়, আর সেই সামরিক নীতি নির্ধারণের অংশ হিসেবে 2027 সালে আমেরিকার কংগ্রেসে একটি নতুন বিল আসতে চলেছে। আর সেই বিলের কাজ এখন পুরোদমে চলছে আমেরিকায়। এই বিল অন্তত 1 থেকে 1,500 পাতা বিশিষ্ট একটা বিস্তারিত রিপোর্ট তৈরির কাজ চলছে। যে বিলের 224 নম্বর সেকশনে এতদিন ধরে ইসরায়েলে যে এইড বা সাহায্য দেওয়া হচ্ছিল সেই নীতিকে বর্জন করে একটি নতুন নীতি গ্রহণ করা হচ্ছে। আর এই নীতির দ্বারাই আমেরিকা এবং ইসরায়েলের সামরিক শক্তিকে একত্রিত করা হচ্ছে। চলুন এবার দেখে নিই এতদিন ধরে আমেরিকা সরকার ইসরায়েলকে কিভাবে সামরিক অস্ত্র এবং সাহায্য দিয়ে আসছিল। যে মডেলের দ্বারা এতদিন আমেরিকা ইসরায়েলকে সাহায্য করে আসছিল তার নাম ছিল এইড অ্যান্ড পারচেজ মডেল। এই এইড অ্যান্ড পারচেজ মডেলে আমেরিকার এইড ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর গড়পড়তা 3.8 বিলিয়ন ইউএসডি ডলার টাকা নির্ধারণ করা হয় ইসরায়েলকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য। কিন্তু বাস্তবে দেখা গেছে এই 3.8 বিলিয়ন ডলারের 10 গুণেরও অধিক টাকা প্রতি বছর দিয়ে আসছে এতদিন আমেরিকা যুক্তরাষ্ট্র। আমেরিকা ওই নির্ধারিত টাকা ইসরায়েল সরকারের জন্য বরাদ্দ করত। বরাদ্দকৃত টাকা যখন ইসরায়েলের হাতে আসতো, ইসরায়েল সরকার সেই টাকা বাড়ত আমেরিকার অস্ত্র বিভাগে, এবং অস্ত্র বিভাগ তখন ইসরায়েলের কাছে সেই পরিমাণ টাকার অস্ত্র প্রেরণ করত। অর্থাৎ আমেরিকা এতদিন সরাসরি এক কথায় বলা যায় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে আসছিল, কিন্তু নাককে সোজাসুজি না ধরে একটু ঘুরিয়ে নাক ধরার কাজ করে আসছিল আমেরিকা। এবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তারা এতদিন ধরে আমেরিকার যে নীতি অনুসরণ করে আসছিল এই নীতিকে সরাসরি কেটে বাদ দিল। অর্থাৎ ইসরায়েলের সঙ্গে যেহেতু আমেরিকা রয়েইছে, অতএব রাগ ঢাকের কোনো আর ব্যাপার নেই, খুল্লাম খালাম বন্ধুত্ব করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। অর্থাৎ এই 224 সেকশনে এবার নতুন একটি প্রস্তাব পেশ করা হলো আমেরিকার কংগ্রেসের পক্ষে। এবার চলুন আমরা দেখে নিই নতুন এই 224 সেকশনে কি প্রস্তাব আনা হয়েছে। আমরা আগেই জানিয়েছি যে ইসরায়েল এবং আমেরিকা এই দুই দেশের সামরিক শক্তিকে একত্রিত করা হচ্ছে, একটি পাত্রে ঢালা হচ্ছে। এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার সেক্রেটারি অফ ওয়ার আমেরিকার যুদ্ধ সচিব এক প্রান্তে, এদিকে ইসরায়েল রাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, একদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, অপরদিকে আমেরিকার যুদ্ধ সচিব। এই দুই সামরিক নায়ককে যুক্ত করা হবে একজন অফিসারের দ্বারা, যে অফিসারের নাম হবে এক্সিকিউটিভ এজেন্ট। এই এক্সিকিউটিভ এজেন্টকে যুগ্মভাবে নিযুক্ত করবে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যুগ্মভাবে নিযুক্ত অফিসার অর্থাৎ এক্সিকিউটিভ এজেন্ট তিনি সমন্বয় সাধন করবেন আমেরিকা এবং ইসরায়েলের যত সামরিক অস্ত্র রয়েছে এবং সেনাবাহিনীর যতগুলো বিভাগ রয়েছে সমস্ত বিভাগের সমস্ত তথ্য এই একজন এক্সিকিউটিভ এজেন্টের কাছে জমা থাকবে। এই এজেন্টটি পরিচালনা করবে আগামী দিনের যুদ্ধ। অর্থাৎ এতদিন ধরে ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার
কিংবা আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার যিনারা প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তারা এবার নামকে অস্তে প্রধান থাকবেন। আসল শক্তিশালী ব্যক্তি হয়ে উঠবেন এই এক্সিকিউটিভ এজেন্ট, যিনি আমেরিকা এবং ইসরায়েল দুই শক্তিকে এক ছাতার তলায় নিয়ে আসছেন। এবং অত্যন্ত মজার বিষয়, আমরা পূর্বের একটি ভিডিওতে জানিয়েছিলাম যে আমেরিকা যুক্তরাষ্ট্রের দুর্ভাগ্য, আমেরিকা যুক্তরাষ্ট্র ক্ষুদ্র একটি সামরিক সেনা ছাউনি মধ্যপ্রাচ্যের ইসরায়েল নামক ভূখণ্ড, এই ক্ষুদ্র আণুবীক্ষণিক ভূখণ্ড আমেরিকার মতো একটি প্রকাণ্ড রাষ্ট্রকে গিলে খেতে চলেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই এক্সিকিউটিভ এজেন্ট আগামী দিনে ইসরায়েলের হয়ে গোটা আমেরিকার সেনাবাহিনীকে ভেলকি নাচ দেখাবে। আমেরিকার কোন সামরিক নথি ইসরায়েলের হাত থেকে আর গোপন রাখা সম্ভব নয়। তাই রাষ্ট্র হিসেবে আমেরিকার বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা গোটা পৃথিবীতে হু হু করে নামতে শুরু করেছে। এই বিলের কথা প্রকাশ হবার পর স্বাভাবিকভাবেই চীন এবং রাশিয়া এই সংবাদের পর রীতিমতো নতুন করে গুটি সাজাতে শুরু করেছে আগামী পৃথিবীর জন্য। চলুন এবার দেখে নেওয়া যাক এই এক্সিকিউটিভ এজেন্টের হাতে আমেরিকার কোন কোন সামরিক শক্তি আসতে চলেছে। এত বিস্তারিত একটি লিস্ট সবটুকু প্রকাশ করা সম্ভব নয় আমাদের এই ক্ষুদ্র একটি ভিডিও দ্বারা, তবু আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগকে আপনাদের সামনে উল্লেখ করবার চেষ্টা করছি। প্রথম গুরুত্বপূর্ণ দপ্তর যেটা এই এক্সিকিউটিভ এজেন্ট ইসরায়েলের হয়ে আমেরিকার শক্তিকে ব্যবহার করতে চলেছেন, তার নাম এআই। আপনারা প্রত্যেকেই জানেন 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল যখন যৌথভাবে ইরান হামলা করেছিল, সেই ইরান হামলায় একদিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ এক ঝাঁক নেতা এবং মন্ত্রীকে খুন করা হয়েছিল ইরানের মিনাব অঞ্চলের স্কুলের 180 জনের মতো নিরীহ ছাত্রীকে, যে কাজ করেছিল আমেরিকার ক্লড এআই। আগামী আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ এআই। আমেরিকার হাতে এই মুহূর্তে এআই এর যে ভয়ানক শক্তি রয়েছে, সেই সমস্ত শক্তি ইসরায়েল আগামী দিনে ব্যবহার করতে চলেছে। দ্বিতীয়ত কোয়ান্টাম কম্পিউটিং। এই কোয়ান্টাম কম্পিউটিং সুপার কম্পিউটারের সাহায্যে যুদ্ধক্ষেত্রের সার্ভেইল্যান্স, সেখান থেকে তথ্য সংগ্রহ করা এবং নিখুঁত প্রিসাইজ অ্যাটাক করা, সমস্ত কাজ হয়ে থাকে এই কোয়ান্টাম কম্পিউটিং এর মাধ্যমে। এই কোয়ান্টাম কম্পিউটিং আমেরিকার যে সক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে এবার হাতিয়ে নিতে চলেছে ইসরায়েল। অপরদিকে অটোনোমাস সিস্টেম, রোবোটিক ভেহিকেলস, ড্রোনস, অটোনোমাস নেভাল ভেসেলস, আমেরিকার যে বিপুল সম্ভার রয়েছে, সমস্ত সম্ভারের উপরে অগাধ মালিকানা পেতে চলেছে ইসরায়েল। মিলিটারি নেটওয়ার্ক ইন্টিগ্রেশন, ইসরায়েল এবং আমেরিকার সৈন্যবাহিনী পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং এবং জয়েন্ট অপারেশনের সুযোগ পেতে চলেছে ইসরায়েল আগামী দিনে। সাইবার ওয়ারফেয়ার, ডিজিটাল ডেটা শেয়ারিং, যেটা আধুনিক ওয়ারফেয়ারের অপর গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট, সেই সাইবার ওয়ারফেয়ারের অনন্য শক্তি পেতে চলেছে ইসরায়েল। পৃথিবীতে বর্তমানে ডেটা ইজ পাওয়ার, যার কাছে ডেটা রয়েছে, স্ট্যাটিস্টিক্স রয়েছে, সেই দেশ শক্তিশালী। যেহেতু সারা পৃথিবীর প্রযুক্তির রাজধানী আমেরিকা, কারণ আমেরিকাতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ ডিজিটাল কোম্পানিগুলো, ফেসবুক, গুগল, অ্যামাজন, এনভিডিয়া, অ্যাপলের মতো কোম্পানিগুলো সদর দপ্তর আমেরিকা। অপরদিকে এআই টুল অর্থাৎ চ্যাট জিপিটি, ক্লডের মতো যত বড় বড় এলএলএম কোম্পানি, সেই সমস্ত কোম্পানির সদর দপ্তর আমেরিকা। ফলে আমেরিকার কাছে সারা পৃথিবীর সকল ব্যক্তির ইন্ডিভিজুয়ালাইজড ডেটা মজুদ রয়েছে। আর এই সমস্ত ডেটা যুদ্ধের কারণে আমেরিকা অতীতে বারবার ব্যবহার করেছে। আগামী দিনেও আমেরিকা অসৎ উপায়ে, অসৎ পদ্ধতিতে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের ডেটাকে চুরি করে তারা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করতে পারে, সেই আশঙ্কা কিন্তু রয়ে গেল। অপরদিকে মিসাইল অ্যান্ড ডিফেন্স সিস্টেমস অ্যান্ড আদার, আমেরিকার কাছে থার্ড প্যাট্রিয়টের মধ্যে যে শক্তিশালী এয়ার ডিফেন্স রয়েছে, আমরা জানি ইসরায়েলের যে আয়রন ডোম রয়েছে, সেই আয়রন ডোমও কিন্তু আমেরিকারই তৈরি করা, যদিও তাতে কিঞ্চিত ইসরায়েলি বিজ্ঞানীদের সহযোগিতা ছিল।
তাই ইসরায়েল রাষ্ট্র এতদিন যে টিকে আছে সেই টিকে থাকার পেছনে আমেরিকার সহযোগিতা ছিল। এবার সরাসরি আমেরিকাকে ব্যবহার করতে চলেছে ইসরায়েল, আর এটাই আগামীতে মানব জাতির জন্য বড়সড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমেরিকার সাহায্য পেয়ে যে ইসরায়েল রাষ্ট্র গোটা পৃথিবীতে এতদিন হিংসার বন্যা বয়ে দিয়েছে, সেই ইসরায়েল রাষ্ট্র এবার আমেরিকার সমস্ত সামরিক শক্তিকে হাতে পাবার পর কতটা ভয়ানক এবং কতটা বিপজ্জনক হতে চলেছে বিশ্বের জন্য, তা নিয়েই উদ্বিগ্ন এখন বিশ্ববাসী। এখন দেখার বিষয় আগামী দিনে যখন এই বিল আমেরিকার কংগ্রেসে উত্থাপিত হবে, রিপাবলিকান দল এই বিলকে কংগ্রেসে পাশ করাতে পারে কিনা। তবে সম্ভাবনা রয়েছে ইসরায়েল এই বিল খুব অনায়াসেই পাশ করিয়ে নেবে, কারণ রিপাবলিকান দলের অধিকাংশ নেতাই ইসরায়েলের ভৃত্য, ইসরায়েলের কৃতদাস। ইসরায়েল চাইলে অনায়াসে আমেরিকার এই রিপাবলিকান বা ডেমোক্র্যাট দলের নেতাদের এক হাতে কিনতে পারে, এক হাতে বেচতে পারে। এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য তথা বিশ্বের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক খবর। আমরা এই বিলের বিষয়ে আগামী দিনেও সতর্ক দৃষ্টি রাখছি। এবং কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল, অন্য দেশের কথা আমি বলছি না। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন এতদিন তো আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। শরীফ ওসমান হাদিকে যারা হাদি হিসাবে তৈরি করেছিল তারাই হত্যা করেছে। একে একে সকল পক্ষ থেকেই সেটা পরিষ্কার হতে শুরু করেছে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে হাদিকে যে বা যারাই রাজনৈতিক গুটি হিসেবে সৃষ্টি করেছে, তুলে দিয়েছে, তাকে নেতা বানিয়েছে বরিশাল থেকে নিয়ে এসে, তারাই হাদিকে হত্যা করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে, ফায়দা লুটেছে। আসুন জানা যাক হাদি হত্যা নিয়ে সর্বশেষ দাবিকৃত হত্যাকারী কারা সে সম্পর্কে। ওসমান হাদি হত্যাকাণ্ড শুরু থেকেই একটি সাধারণ ফৌজদারি হত্যার মামলা ছিল না। 2025 সালের 12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয় ঢাকায়। মৃত্যুর আগে তিনি বারবার বলেছিলেন, আমাকে হত্যা করা হলে শুধু বিচারটা কইলেন। একজন মানুষ কেন বারবার নিজের হত্যার আশঙ্কা করে বলুন তো? তিনি কি জানতেন তাকে হত্যা করা হবে? কাদের ভয় পেতেন তিনি? কারা তাকে সরিয়ে দিতে চাইছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে যা বেরিয়ে আসছে তা শুধু একটি হত্যাকাণ্ডের নয়, একটি রাজনৈতিক ষড়যন্ত্রের ছবি আমরা দেখতে পাই। হত্যার পরপরই দেখা গেল বিভিন্ন রাজনৈতিক শক্তি, বিভিন্ন মতাদর্শিক গোষ্ঠী এবং বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ এই ঘটনাকে নিজেদের বয়ানের সঙ্গে খাপ খাইয়ে ব্যবহার করার চেষ্টা শুরু করে দিল। গত জানুয়ারিতে ডিবি পুলিশ 17 জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে এই হত্যাকাণ্ডে। বাদী পক্ষ আপত্তি জানায়। আদালত শেষ পর্যন্ত মামলাটি সিআইডি কে পুনঃতদন্তের নির্দেশ দিল। এই পুনঃতদন্তের নির্দেশটি প্রমাণ করছে যে প্রথম তদন্ত কতটা ত্রুটিপূর্ণ ছিল অথবা কতটা ইচ্ছাকৃতভাবে অসম্পূর্ণ রাখা হয়েছিল। ইউনূসের আমল ভাবুন। রাষ্ট্রের তদন্তকারী সংস্থার কাজ নিয়েই যখন প্রশ্ন উঠছে, তখন বিচারের আশা কতটুকু বাস্তবসম্মত সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই সকলের মাথায় আসছে। এরপর মার্চ মাসে ঘটনা নতুন মাত্রা পেল। পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে সন্দেহভাজন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ। মেঘালয় সীমান্ত দিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল। এই তথ্যটি প্রকাশ্যে আসার পরপরই সবার মনে একটাই প্রশ্ন, বিএসএফ এর নজরদারির মধ্যে কিভাবে দুজন চিহ্নিত খুনি সীমান্ত পেরিয়ে গেল? মেঘালয়ে যে রাজ্য সরকার আছে তারা বিজেপির শরিক। এই প্রশ্নের উত্তর ভারতের কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত দেয়নি। তারপর এলো 2রা জুন 2026, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় 1 মাস পর প্রথমবার রাজপথে নেমেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ধর্মতলায় ধর্ণা মঞ্চ থেকে বিস্ফোরণ ঘটালেন তিনি। দাবি করলেন হাদির পলাতক খুনিদের মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আসার পর তার রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল। আর সেই গ্রেপ্তারের পরপরই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি তাকে ফোন করে বললেন এটা দেশের ব্যাপার, বাইরে যেন না যায়। মমতার মুখে ছিল সেই রহস্যময় উক্তি,
কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি, এবং তিনি বললেন সেই নাম প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এলো, মমতা যদি সত্যি সত্যি জানেন তাহলে এতদিন চুপ করেছিলেন কেন? কেন নির্বাচনে হেরে রাজপথে নামার পর হঠাৎ মুখ খুললেন? উত্তরটা কি এই নয় যে বিজেপিকে রাজনৈতিক চাপে ফেলতে একটি আন্তর্জাতিক মাত্রার হত্যাকাণ্ডকে ব্যবহার করছেন তিনি? আর যদি তাই হয় তাহলে হাদির হত্যাকে রাজনৈতিক হাতিয়ার বানানোর কাজটা কি শুধু বাংলাদেশেই হয়েছে নাকি ভারতেও চলছে একই খেলা? উল্টো প্রশ্ন আসে, মমতা যদি শুধু রাজনৈতিক বক্তব্য দিতেন তাহলে তিনি এমন একটি নির্দিষ্ট এবং যাচাইযোগ্য তথ্য কেন দিলেন যে এসটিএফ গ্রেফতার করেছিল? কারণ এটি ভুল হলে তার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়ে যেত। অর্থাৎ মমতার বক্তব্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও তথ্যের ভিত্তি কিছুটা হলেও তো আছে। এরই মধ্যে ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী সম্পূর্ণ ভিন্ন একটি দাবি করলেন। তার বক্তব্য, হাদি হত্যার মূল পরিকল্পনাকারী ছিল অবৈধ ইউনূস সরকারের ঘনিষ্ঠ মহল। ভারতে গ্রেপ্তার হওয়া আসামি যাতে মুখ না খোলে সেজন্য অবৈধ ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেই মমতাকে ফোন করেছিলেন। আর বাংলাদেশের একটি উগ্র ইসলামপন্থী দল বারবার চাপ দিয়েছে যাতে গ্রেপ্তার আসামির মুখ বন্ধ রাখা হয়। যদি এটি সত্য হয় তাহলে এর অর্থ হলো হত্যার মূল পরিকল্পনাকারীদের নাম ফাঁস হওয়া ঠেকাতে বাংলাদেশের অবৈধ সরকার এবং উগ্র ইসলামপন্থী মানে জামায়াত ইসলামী শক্তি ভারতীয় রাজ্য প্রশাসনকে পর্যন্ত প্রভাবিত করার চেষ্টা করেছে। আমরা জানি জামায়াত ইসলামী এবং মমতার সঙ্গে গভীর, জটিল, গোপন এবং প্রেমময় সম্পর্ক রয়েছে। অন্যদিকে প্যারিস প্রবাসী ব্লগার পিনাকি ভট্টাচার্য সম্পূর্ণ ভিন্ন বয়ান দিচ্ছেন। তার দাবি এই হত্যার নেপথ্যে ছিল ভারত, বাংলাদেশের ডিপ স্টেট এবং বাংলাদেশের অভ্যন্তরীণ শক্তি এবং বাংলাদেশে একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টার দাবিদার জুলকারনাইন সায়েদ। তিনি তাকে একটি বিশেষ নামে ডাকেন, সেটি আমি এখানে উচ্চারণ করতে চাই না। যাই হোক, হত্যার দায় অন্যদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার ন্যারেটিভও পরিকল্পিতভাবে তৈরি হয়েছে এই সাংবাদিকের মাধ্যমে। অর্থাৎ এক পক্ষ বলছে ইসলামপন্থীরা জড়িত, অন্য পক্ষ বলছে ভারত জড়িত, আরেক পক্ষ বলছে ইউনূস সরকারের উপদেষ্টারা জড়িত। কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিশ্বাসযোগ্য বক্তব্য এলো যেখান থেকে আসা উচিত ছিল, হাদির নিজের ভাই শরীফ ওমর হাদির কাছ থেকে। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, অবৈধ ইউনূস সরকার তাকে যুক্তরাজ্যের ডেপুটি হাই কমিশনার পদে নিয়োগ দিয়েছেন, মানে ডেপুটি হাই কমিশনারের সমমানের। অনেকেই বলছেন এটা ছিল চুপ থাকার পুরস্কার, কিন্তু সেই পুরস্কার পেয়েও তিনি চুপ থাকছেন না কেন? তার ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি লিখেছেন, আমিরে জামায়াতের বা জামায়াত ইসলামীর নেতৃত্বের একজন ব্যক্তিগত সহকারী বা পিএস হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে জড়িত। হাদিকে ঢাকা ৮ আসন থেকে সরানোর জন্য ব্যাপক চাপ দেওয়া হয়েছিল।